হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাটেনি বিপিএলের রেশ। তখনও বাকি ছিল ফাইনালের আনুষ্ঠানিকতা। ফাইনালের আগের দিন খবর এলো চলতি বিপিএলের সেঞ্চুরি দিয়েও জায়গা হয়নি মোহাম্মদ আশরাফুলের শ্রীলঙ্কা সফরে। গণমাধ্যমের সামনে প্রকাশিত 25 সদস্যের প্রাথমিক দলে নেই আশরাফুলের নাম। সংবাদটি মেনে নেওয়া ছিল চরম আক্ষেপ এবং হতাশার আশরাফুল ভক্তদের জন্য। আশরাফুল তো নিজের হতাশা গণমাধ্যমেই জানিয়েছিলেন। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় সাকিব আল হাসান, দুজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে কেমন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, প্রশ্ন সবার মনেই ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনাল শেষ হলো। ঢাকা গ্ল্যাডিয়েটর্স আবারও শিরোপা ঘরে আনলো। ঢাকার উল্লাসের মাঝেও নিষ্প্রভ ছিলেন ঢাকা দলের একজন। বিপিএলে ভালো করেও জাতীয় দলের স্কোয়াডে ডাক না পাওয়ার হতাশা পুড়িয়ে যাচ্ছিল তাকে। ভক্তদের মাঝেও ছিল হতাশার বহিঃপ্রকাশ। দলে না থাকা নিয়ে জন্ম নেয় হাজারো প্রশ্ন। প্রধান নির্বাচক আকরাম খান এক জবাবেই উপস্থিতি শান্ত করলেন। বললেন, আমরা বিসিএলের পারফরমেন্স অনুযায়ী দল বাছাই করেছি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের অতীতের সাফল্য তার দলে থাকা যৌক্তিক বলে প্রমাণ করে। ক্রিকেটে অতীত বলে কিছুই নেই, যা কিছু বিদ্যমান তার সবই বর্তমান। এ কারণেই দলে ঠাঁই হয়নি আশরাফুলের। সময় বরাবরই আশরাফুলের পক্ষে কথা বলে আসছিল প্রথম থেকেই, তাই বারংবার আশরাফুলের নাম উচ্চারিত হচ্ছিল চারিদিক থেকেই। ঠিক এমন সময় একই সফরে ডাক পাওয়া আশরাফুলের বন্ধু শাহরিয়ার নাফিজ আকস্মিক ছিটকে যান দল থেকে। শাহরিয়ার নাফিজের আকস্মিক ছিটকে যাওয়ায় আশরাফুলের দরজা উন্মুক্ত হয়ে যায়। কোটি মানুষের ভালোবাসা এবং প্রার্থনার ফলাফল বোধ হয় এটাকেই বলে। তাই প্রাথমিক দলে না থাকা আশরাফুল ডাক পেয়ে গেলেন মূল সফরে। দলের সাথে পাড়ি জমালেন প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার ডেরায়। প্রথম টেস্টের পূর্বে 3 দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন আশরাফুল। প্রত্যাশা বেড়ে যায় আশরাফুলের উপর। প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশা বেশি থাকাই তো স্বাভাবিক আশরাফুলকে ঘিরে। তাই গলের সবুজ গালিচায় অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে নিজের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার ক্ষুধার আভাস পাওয়া গিয়েছিল প্রস্তুতি ম্যাচেই। নিখুঁত ব্যাটিংয়ে স্থানীয় দর্শকরা মুগ্ধ তার শতকে। যদিও শ্রীলঙ্কার ব্যাটিংয়ের বিপক্ষে বোলিং দিয়ে লড়াই করা দুরূহ ব্যাপার হয়ে যাবে বাংলাদেশের জন্য, তা তো অনুমান করাই যাচ্ছিল। যা অনুমান করা হচ্ছিল মাঠে ঠিক তাই ঘটেছে। শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ প্রায় 600। সাঙ্গাকারা, তিরিমানে, চান্দিমালের দানবীয় ব্যাটিংয়ে দিশাহারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সুবিধা করতে পারেনি। শুরুতেই জহুরুল ইসলাম বিদায়। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো আশরাফুল। উৎসুক বাংলাদেশি দর্শকদের তখন টেলিভিশন স্ক্রিনে তৃষ্ণার্ত চোখ। ফর্মে থাকা আশরাফুলের কাছ থেকে অতি চমকপ্রদ কিছুই আশা করা হচ্ছিল। আশরাফুলও পুনরায় নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে শুরু থেকেই খেলে যাচ্ছিলেন দেখে শুনে। 10ম ওভারের চতুর্থ বলে নুয়ান কুলাসাকারাকে কভার ড্রাইভে 4 মেরে নিশ্চিত করেন আজ কিছু ভিন্ন হতে যাচ্ছে। বিজয়ের বিদায়ের আগ পর্যন্ত দলের খাতায় যোগ হয় 65 রান। বিজয়ের বিদায়ে 2 উইকেট হারানো বাংলাদেশ আশা বুনে যাচ্ছিল আশরাফুলের ব্যাটে। প্রথম বল থেকেই অফ সাইডের প্রতিটা শটেই আত্মবিশ্বাসী আশরাফুলের দেখা মিলেছিল। আশা বুনে যাওয়াটাই তো যৌক্তিক। সঙ্গী হিসেবে মাঠে আসেন মমিনুল হক। ছোটখাটো গড়নের মমিনুল দেখে শুনে মাঠের সময় পার করতে থাকেন বড় ভাই আশরাফুলের সাথে। 30তম ওভারের প্রথম বলে অজন্তা মেন্ডিজকে ওয়ান ড্রাইভে বল বাউন্ডারি ছাড়া করে 67 বলে অর্ধশতক আদায় করে নেন আশরাফুল। তখন পর্যন্ত এই শটকেই আশরাফুলের সেই ইনিংসের সেরা শট হিসেবে বিবেচনা করছিলেন ধারাভাষ্যকারেরা। অপর প্রান্তে থাকা মমিনুল হক এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানালেন। মমিনুল নিজের রানের খাতা দীর্ঘ করার প্রয়াস চালাতে থাকেন। স্কোয়ার কাট, কভার ড্রাইভ এবং স্ট্রেট ড্রাইভে পার্টনারশিপ বড় করার স্বপ্ন দেখতে থাকেন। দিলশানের করা 45তম ওভারের শেষ বলে ডিফেন্স করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন আশরাফুল। দলীয় স্কোর গিয়ে দাঁড়ায় 2 উইকেটে 135। মমিনুল এবং আশরাফুল অপরাজিত থাকেন যথাক্রমে 35 আর 65 রানে। তৃতীয় দিনের শুরুতেই কিছুটা দ্রুত গতির ব্যাটিং করেন মমিনুল। কুলাসাকারাকে কভার ড্রাইভে 4 মেরে 17 রানের পার্টনারশিপ পূর্ণ করেন তিনি। এর পূর্বে নিজের অর্ধশতকও তুলে নেন। দলীয় 170 রানে মমিনুলের বিদায়ে অবসান ঘটে
105 রানের দারুণ পার্টনারশিপের। এরপর মাঠে আসলেন রিয়াদ, রানের খাতা না খুলেই 4 বলে বিদায় নিলেন। দায়িত্ব নিতে মাঠে আসেন অধিনায়ক মুশফিক। তখনও চলছে আশরাফুলের ক্ষুরোধার ব্যাটিং, দমিয়ে রাখা যাচ্ছিল না কোনো বলেই তাকে। কোনো চিত্রশিল্পী যেন রং তুলিতে আশরাফুলের ব্যাটিং চিত্রায়িত করে যাচ্ছিলেন। টেস্ট ক্রিকেটে অধিক স্লিপ ফিল্ডার রেখে অফ স্টাম্পের বাইরে বল করে যাওয়া স্বাভাবিক নিয়ম, যদিও এই নিয়মে আটকে রাখা যায়নি আশরাফুলকেও। নিয়মিত বিরতিতে অফ সাইডে ব্যাট চালিয়ে যান। বেশিরভাগ বাউন্ডারি এবং স্ট্রাইক রোটেটের ক্ষেত্রে অফ সাইডকেই বেশি ব্যবহার করছিলেন তিনি। এই ইনিংসকে অফ সাইডেড ইনিংস বললেও ভুল বলা হবে না। অধিনায়ক মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলীয় সংগ্রহ এবং নিজেদের জুটির রান বাড়াতে থাকেন। অর্ধশতকের মতো শতকের কোটায় পৌঁছাতেও ব্যবহার করলেন মেন্ডিজের বলকে। তবে এবার দিক পরিবর্তন করে বল ঠেলে দিলেন কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারিতে। ৬৬তম ওভারের দ্বিতীয় বল সাক্ষী হয়ে থাকল আশরাফুলের কেরিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ৫ম সেঞ্চুরির। ডাগ আউটে ক্যামেরায় সবার প্রথমেই ধরা পড়ল রুবেলের চেহারা। দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। স্বভাবসুলভ উদযাপনে গলের মাঠে সেজদায় অবনত হন মোহাম্মদ আশরাফুল। জড়িয়ে ধরেন অধিনায়ক মুশফিক। প্রথম সেশনেই পরিবর্তনের সুবাস ছড়িয়ে দিচ্ছিলেন আশরাফুল। শতকের পথে একমাত্র 6টি আশরাফুল রঙ্গনা হেরাতকে ইনসাইড আউটে এক্সট্রা কাভারের উপর দিয়ে হাঁকিয়েছিলেন। ধারাভাষ্যে রাসেল আর্নল্ড আশরাফুলের সেরা শতক বলে আখ্যায়িত করেন। নিখুঁত এবং নিয়ন্ত্রিত ইনিংসের বিশেষণও যুক্ত করেন। পরবর্তী গল্পে মুশফিককে সাথে নিয়ে ব্যাটিংকে উৎসবে পরিণত করেন। আশরাফুল মুশফিক জুটি এগিয়ে নিতে থাকে বাংলাদেশকে। একের পর এক চোখ ধাঁধানো শটে লঙ্কান বোলারদের নাস্তানাবুদ করতে ব্যস্ত থাকেন দুজনেই। কেটসের স্পাইক যেন পিসে পেরেকের মতো কাজ করতে শুরু করে দুজনের। আশরাফুলের দেখানো পথেই এগোতে থাকেন মুশফিক। অফ সাইডে দমিয়ে রাখা যায়নি অধিনায়ককেও। দিনের প্রথম সেশনের ৮ম ওভার থেকেই সময় পার করতে শুরু করেন। মাঠে নিজেদের স্থায়িত্ব বাড়াতে থাকেন। রানের চাকা সচল থাকে স্ট্রাইক রোটেটে। মাঝে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং কাভারের উপর দিয়ে দারুণ 2 শটে 4 মেরে রানের চাকার গতিতে শক্তি যোগান আশরাফুল। অপর প্রান্তে বোলারদের চরম শাসন করে অর্ধশতকের ঘর পার করে ফেলেছেন মুশফিক। ১০৫তম ওভারে মেন্ডিজের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড স্কোয়ারে 4 হাঁকিয়ে দুজনের 150 রানের জুটি পূর্ণ করেন মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচের ফর্মকে কাজে লাগিয়ে মূল ম্যাচের শতকের পর ১০৮তম ওভারে শেষ বলে দিলশানকে লেগ সাইডে ঠেলে দিয়ে ১৫০ রান পূর্ণ করেন আশরাফুল। স্বস্তিতে তখন দলীয় সাজঘর। কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে সবাই অভিবাদন জানালেন মাঠে থাকা আশরাফুলকে। অন্য প্রান্তে প্রতিপক্ষের সাজঘরে তখন চলছে শুনশান নীরবতা। কিছুতেই ম্যাচের হিসেব মিলছিল না। মাঠে সকল পরিকল্পনায় ব্যর্থ আশরাফুল মুশফিকের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে। চিন্তার ভাঁজ ক্ষণে ক্ষণে ধরা দিচ্ছিল প্রতিপক্ষ শিবিরে। অভিজ্ঞ আশরাফুলের এমন ব্যাটিং নতুন নয় লঙ্কান ক্রিকেটের কাছে। লঙ্কান বোলিং গ্রেট মুরালি আর ভাজদের পরাজিত করেই তো অভিষেকে ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের ক্ষুরোধার উইলোর কাছে লঙ্কানদের নতুন পরাজয় নয় এই ম্যাচ। আশরাফুলের ব্যাটে আজ জাদুকরি মন্ত্রে ছোঁয়া লেগেছে। প্রতি শটেই যেন মুগ্ধতা ছড়িয়ে বেড়াচ্ছিল মাঠের চারদিকে। শ্রীলঙ্কা পেরিয়ে এই মন্ত্র বঙ্গেও আশার বাণী দিয়ে যাচ্ছিল। নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার পথে এগোচ্ছিলেন। নতুন ইতিহাস তৈরির পথও সুগম করে ফেলেছিলেন। বাংলাদেশ ক্রিকেটে যা কিছু প্রথম সবই তো আশরাফুল। ২০০৪ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক তার নিজের করা ১৫৮ রানের ইনিংসকেও এবার পিছনে ফেলে দেন। মধ্যাহ্ন বিরতি এবং চা বিরতি পেরিয়ে গেলেও তৃতীয় দিনেও থামছে না আশরাফুল মুশফিকের ব্যাটিং। সবার উৎসুক নজর যেন আশরাফুলের দিকেই। সবার মুখেই এই কথা, আশরাফুল কি পারবেন প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতকের দেখা? তৎকালীন সময়ে মোবাইল অপারেটর বাংলালিংকের এক বিজ্ঞাপনের সস্তায় কোনো কিছু ক্রয় করাকে বাংলালিংক দামে ক্রয় করা বলে আখ্যায়িত করা হতো। আশরাফুলের সাবলীল আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান সংগ্রহ অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। তাই সমর্থকদের অনেকের মুখে আশরাফুলের ইনিংসের রানগুলোকে বাংলালিংক দামে ক্রয় করা বলে আখ্যায়িত করা হচ্ছিল।
দিনের শেষ সেশনে আশরাফুল ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকেন 22 গজে। মুশফিকের মাঠে আবির্ভাবের পর অনেকখানি স্বস্তিতে ব্যাট চালাতে থাকেন আশরাফুল। মুশফিক কিছুটা দ্রুত রান সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন আর আশরাফুল স্ট্রাইক রোটেট করে মুশফিককে সঙ্গ দিতে থাকেন। এটাকেই বলা হয় সময়ের সঠিক ব্যবহার। মাঠে সময় পার করতে হতাশা ধরিয়ে দেন প্রতিপক্ষের দুর্গে, অথচ আশরাফুল মুশফিক একজনকেও ক্লান্ত হতে দেখা যায়নি। শ্রীলঙ্কানদের একের পর এক কৌশল ব্যর্থ হতে থাকে। অন্যদিকে অধিনায়ক মুশফিকুর রহিমের দৃষ্টিনন্দন শটেও দিশাহারা লঙ্কান বোলিং লাইন আপ। তৃতীয় সেশনের অলস দুপুর পেরিয়ে বিকেলে সূর্য যখন হেলতে শুরু করে তখনও পিচের দুই প্রান্তে চলছে আশরাফুল মুশফিকের শাসন। 135তম ওভারের শেষ বলে রঙ্গনা হেরাতকে ডিফেন্স করে দিন শেষ করেন মুশফিক। তৃতীয় দিনে 93 ওভার ব্যাটিং করে 2 উইকেট হারিয়ে 303 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলীয় স্কোর গিয়ে দাঁড়ায় তৃতীয় দিন শেষে 4 উইকেট হারিয়ে 438। আশরাফুল অপরাজিত থাকেন 189 রানে। দীর্ঘদিন পর দেখা মেলে আশরাফুলের চিরচেনা রূপের। দিন শেষে মাঠ ছাড়ার পূর্বে হাত মিলিয়ে আশরাফুল ও মুশফিককে অভিবাদন জানাতে থাকেন লঙ্কান ক্রিকেটাররা। মাঠ ছেড়ে আসার সময় চোখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠছিল দুজনের চেহারায়। মুশফিক বরাবর আশরাফুলের মাথায় হাত বুলিয়ে অভিবাদন জানাচ্ছিলেন। ক্যামেরার লেন্স বারবার ঘুরে ফিরে আশরাফুলের দিকেই। দেশের আনাচে কানাচে শহর মফস্বল গ্রামগঞ্জে সেই সন্ধ্যার আড্ডায় একমাত্র আলোচনাই ছিল আশরাফুলকে ঘিরে। প্রথম দ্বিশতক থেকে মাত্র 11 রান দূরে থাকা আশরাফুলের সেই রাত হোটেলে কেটেছে নির্ঘুম। সারা রাত দ্বিশতকের কথা ভেবে অস্থিরতায় ঘুমানো আর সম্ভব হয়নি। খুব ভোরে হোটেলের সুইমিং পুলে দেখা মিলল আশরাফুলের। দ্বিশতকের উত্তেজনায় অশান্ত মনকে শান্ত করতে একাই সুইমিং পুলে হাজির আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটে যা কিছু প্রথম তার সবই আশরাফুল। এই উক্তি আরেকবার প্রমাণের সুযোগে মাঠের উদ্দেশ্যে হোটেল ছাড়লেন আশরাফুল দলের সাথে। আগের দিনের সঙ্গী অধিনায়ক মুশফিককে সাথে নিয়েই 22 গজে এগিয়ে যান। নির্ঘুম রাতের উত্তেজনা সত্য করার প্রয়াসে দিলশানকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যর্থ হন। ব্যাট মিস করে প্যাডে লেগে বল লেগ স্লিপে ম্যাথিউজের তালুবন্দী হলে ক্যাচ এবং লেগ বিফোর উভয়ের জন্য আবেদন করেন লঙ্কানরা। আশরাফুলের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সেই আবেদন। আশরাফুলকে স্বস্তিতে ফেরান আম্পায়ার রিচার্ড ইলিনওর্থ নট আউট ঘোষণা করে। আগের দিন অনেকবার রিভার্স সুইপ খেলার ইচ্ছা জাগলেও জায়গামতো ফিল্ডার থাকায় তিনি সাহস করেননি। 400-র অধিক বল মোকাবেলা করে দ্বিশতকের চেয়ে মাত্র 10 রান দূরে থাকা আশরাফুলের আর তর সইছিল না। চতুর্থ দিনের প্রথম 3-4 ওভারের মধ্যেই কাঙ্ক্ষিত সাফল্যের আশায় আগের দিনের মতো অফ সাইডে ইনসাইড আউট শট করতে গিয়ে বিপদ ডেকে আনেন। রঙ্গনা হেরাতকে ডাউন দ্য উইকেটে ইনসাইড আউট শট করার প্রচেষ্টাতেই আউটসাইড এজ হয়ে ম্যাথিউজের হাতে স্লিপে ক্যাচ দিয়ে আক্ষেপ নিয়েই সাজঘরের পথ ধরেন আশরাফুল। আশরাফুলের বিদায়ে ক্ষণিকের জন্য থেমে গিয়েছিল সমর্থকদের হৃদস্পন্দন। টেলিভিশন স্ক্রিনে 2013 সালের 11ই মার্চ যেন শোক নেমে এসেছিল। আশরাফুলের না পারার বেদনা ছুঁয়ে গিয়েছিল বঙ্গের সমস্ত বাসিন্দাদের। বাংলাদেশের হয়ে ইতিহাসের পাতায় নতুন করে আর নাম লেখানো সম্ভব না হলেও আশরাফুলই প্রথম স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের দ্বিশতকের। সেই স্বপ্নকে একই ম্যাচে বাস্তবে রূপান্তর করেছিলেন মুশফিক। অনবদ্য এই ইনিংসকে তাই স্বপ্ন দেখানো ইনিংসের পাশাপাশি দ্বিশতক না পাওয়ার আক্ষেপের গল্পও বলা চলে। প্রাথমিক দলে না থাকা একজন আকস্মিক দলের সুযোগ পেয়ে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে করেছিলেন কিছু অবিশ্বাস্য। আর এই অবিশ্বাস্য ইনিংসগুলোই আমাদের স্বপ্ন দেখিয়েছে। সাদা পোশাকে আশরাফুল এবং বাংলাদেশের নতুন উত্থানের আভাস দিচ্ছিল। ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট, এই উক্তি তো আশরাফুলের সাথেই যায়। অথচ পরের গল্প শুধুই আক্ষেপ এবং হতাশার। যতটুকু বাংলাদেশ ক্রিকেটে তার চেয়েও বেশি আশরাফুলের। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব সেই সময়কার মোহাম্মদ আশরাফুলকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। এই নিউজটাতে আমি নিভে যাওয়া আলোটাকে আবারও সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছি।
ভুলে যাওয়া সেই আশরাফুলকে আবারও সবার সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। আশরাফুল এখন জাতীয় দলে ফেরার জন্য মরিয়া। একদিনের জন্য হলেও আশরাফুল লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান। সেজন্য অবশ্যই আশরাফুলকে হার্ডওয়ার্ক করতে হবে। সেই কঠোর পরিশ্রমে একটু জ্বালানি দেওয়ার চেষ্টা করলাম। কে জানি আপনাদের একটা শেয়ারই হয়তো আশরাফুলের কাজ পর্যন্ত এই নিউজটি পৌঁছে দিবে। আর আশরাফুল যদি এই নিউজটি দেখে থাকেন তাহলে অবশ্যই তিনি আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, এটাই আশা করি। আমি তো মনে প্রাণে চাই আশরাফুল আবারও জাতীয় দলে ফিরুক। এই ব্যাটিং জিনিয়াসের ব্যাটিং দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমার মতো আপনারাও আশায় বুক বেঁধেছেন কিনা কমেন্ট করে জানাবেন।